আশা করছি দেখতে পাচ্ছ সবাই এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইটা যেটা আছে সুবল স্যার, দাস। আমার আরো কটা গ্রুপ আছে, আমি এটা শেয়ার করে দে লিঙ্কটা। হ্যাঁ, শেয়ার করে দাও, লিঙ্কটা শেয়ার করে দাও। আচ্ছা, এইটা আমরা পড়বো আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে লাইফ অ্যান্ড ওয়ার্কস। তাতে তোমাদের ইউ হ্যাভ দ্য ফার্স্ট টু চ্যাপ্টার্স। প্রথম দুটো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে বার্থ অ্যান্ড অ্যানসেস্ট্রি। আচ্ছা, এবারে আমরা শুরু করি তাহলে। লেট আস সি। Ishwarchandra Vidyasagar was born on the 26th day of September in the year 1820, corresponding with the 12th of Ashwin 1227 Bengali era, of a poor but respectable Brahmin family at Birsingho, a small village in the district of Midnapur in western Bengal. সুতরাং আমরা এটা সবাই জানি যে উনি বীরসিংহ গ্রামে মেদিনীপুরের জন্মগ্রহণ করেন। 1820 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইংরেজি তখন ডেট ছিল 26শে সেপ্টেম্বর, আর বাংলা মতে এটা 12ই আশ্বিন 1287 বঙ্গাব্দ যেটা বলে। His father's name was ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়. ঈশ্বরচন্দ্র was his first born son. প্রথম সন্তান আর কি, প্রথম ছেলে। The village Birsingho is 52 miles to the west of Calcutta, the metropolis of India, and is only 5 miles from Ghatal, which is one of the subdivisions of the Midnapur district. আচ্ছা, ঘাটাল থেকে 5 মাইল আর কি কলকাতার দূরত্ব। এটা একটা সাব ডিভিশন, জানো। আচ্ছা, এইবারে আমরা তারপরে দেখি যে আর কি বলতে। But Birsingho was not the original home of the family. Vidyasagar's grandfather had removed there from Bonomalipur, where the family had been living for several generations. এবারে বীরসিংহ কিন্তু ওনাদের পৈতৃক গ্রাম ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যিনি ঠাকুরদাদা, তার নাম ছিল রামজয় তর্কভূষণ। তিনি অ্যাকচুয়ালি বনমালীপুর বলে একটি গ্রামে থাকতেন। সেখান থেকে তিনি চলে এসেছিলেন বীরসিংহতে। Bonomalipur is a small village in the Hooghly district, lying to the west of Tarokeshwar, a sacred place with the Hindus, where thousands of pilgrims from different parts of India assemble annually to offer their puja, prayer and offerings to their god Tarokeshwar or Shiva. সুতরাং এটা আমরা জানি যে তারকেশ্বরের কাছাকাছি ছিল। The life and character of a man are greatly influenced by his surroundings. This was amply verified in Vidyasagar. সুতরাং এখানে যেটা বলছে যে একজন মানুষের জীবন এবং তার চরিত্র কিরকম, তার পারিপার্শ্বিক জায়গা থেকে এটা খানিকটা মানে অনেকটাই ইনফ্লুয়েন্সড হয়, এবং এটা বিদ্যাসাগরের ক্ষেত্রে খুবই সত্যি। We should therefore begin with a brief description of the family. সুতরাং এখানে যেটা বলছে যে বিদ্যাসাগরের যে ফ্যামিলি, সে বিষয়টা নিয়ে প্রথমে কথা হচ্ছে। হি ওয়াজ বর্ন অফ ফ্যামিলি, হি ওয়াজ বর্ন অফ, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন। হিজ পেডিগ্রি মে আনকন্ট্রোভার্টিবলি বি ট্রেসড টু হিজ গ্রেট গ্র্যান্ডফাদার। সুতরাং আনকন্ট্রোভার্টিবলি ইট মিনস দে মানে উইদাউট এনি কাইন্ড অফ ডাউট, কোনো সংশয়াতীতভাবে আর কি, কোনো কন্ট্রোভার্সি যেখানে নেই। In this respect, it would be better to quote what Vidyasagar himself has said in his autobiography. সুতরাং তার নিজের জীবনে তিনি লিখেছিলেন, সেখানে বিদ্যাসাগর কিছু কথা বলেছেন, এটা আমরা পড়ছি। My paternal great grandfather Bhubaneswar Vidyalankar had 5 sons, of whom the eldest was Nrisingho Ram, the second Gangadhar, the third Ramjoy, the fourth Panchanan, and the fifth Ramcharan. সুতরাং আমরা একটুখানি এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। নামগুলো দেখছো,
The third, Ramjoy Torkobhushan, was my grandfather. সুতরাং রামজয় তর্কভূষণ, যিনি তৃতীয় সন্তান আর কি এই ভুবনেশ্বর বিদ্যালঙ্কারের। এই ভুবনেশ্বর বিদ্যালঙ্কার কে ছিলেন? তার ঠাকুরদার বাবা, গ্রেট গ্র্যান্ডফাদার। এটা আমরা এখানে একটু খেয়াল রাখতে হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রেট গ্র্যান্ডফাদার কে ছিলেন এবং তার গ্র্যান্ডফাদার কে ছিলেন। After the death of my great grandfather, father's grandfather, his first and second sons managed the family affairs. In a short time, my grandfather Ramjoy Torkobhushan had some dispute with his elder brothers about the family property, and soon the dispute developed into downright quarrel and breach of brotherly friendship. Ultimately, my grandfather left the village in disgust. সুতরাং রামজয় তর্কভূষণ কেন তিনি এই বনমালীপুর ছেড়ে বীরসিংহতে চলে এসেছিলেন তার একটা কারণ এখানে দেয়া হচ্ছে। সেই কারণটা হচ্ছে ওনার দুই বড় দাদা, তাদের নাম কি ছিল? নাম ছিল নৃসিংহ রাম, আর দ্বিতীয়জন ছিল গঙ্গাধর। সুতরাং তাদের সঙ্গে অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, এদের সঙ্গে একটা সম্পত্তি নিয়ে, প্রপার্টি নিয়ে ডিসপিউট, এবং সেই কারণে রামজয় তর্কভূষণ তিনি দেখলেন যে এখানে থাকা যাচ্ছে না। ব্রিচ অফ ব্রাদারলি ফ্রেন্ডশিপ মানে সৌভ্রাতৃত্ব বোধ যেটা থাকে ফ্যামিলিতে, সেটা তখন ছিল না। যার ফলে তিনি অত্যন্ত ডিসগাস্ট, বিরক্ত হয়ে বীরসিংহতে চলে এলেন। There lived at that time in the village of Birsingho a famous Pandit, profound Sanskrit scholar named উমাপতি তর্ক সিদ্ধান্ত। এবারে যখন রামজয় তর্কভূষণ চলে এলেন বীরসিংহ গ্রামে, সেখানে অ্যাকচুয়ালি তখন সেই সময় একজন খুব বিখ্যাত সংস্কৃত পণ্ডিত, তিনি আর কি একজন সংস্কৃতের পণ্ডিত মানুষ, উমাপতি তর্ক সিদ্ধান্ত। এবারে এখানে দেখবে যে তখনকার দিনে এইসব টাইটেলগুলো দেয়া হতো, এনাদের পদবিগুলো কিন্তু দেয়া নেই। যেমন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলি, বিদ্যাসাগর তো তার পদবি নয়, অ্যাকচুয়ালি তার পদবি বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা কখনোই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলি না, আমরা সবসময় উই স্পিক অ্যাবাউট ঈশ্বরচন্দ্র অ্যাজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তখনকার দিনে এইসব টাইটেলগুলো দেয়া হতো যারা জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তাদের আর কি, এই তর্ক সিদ্ধান্ত, তর্কভূষণ, এইসব। তাহলে বুঝতে পারছো এইভাবে আর কি এগুলো দেয়া হতো। My grandfather Ramjoy Torkobhushan had been married to Durga Devi, the third daughter of Umapati Torko Siddhanto. সুতরাং এই উমাপতি তর্ক সিদ্ধান্ত ইনি ছিলেন রামজয় তর্কভূষণ তার শ্বশুর মশাই। Ramjoy Torkobhushan had by this wife 2 sons and 4 daughters. Of the 2 sons, Thakur Das was the first and Kalidas the second. Of the 4 daughters, the eldest was Mongola, the second Komola, the third Govindo Moni, and the fourth Annapurna. Thakur Das was my father. এবারে বোঝা যাচ্ছে যে কিভাবে তার বংশ পরিচয়টা আমরা পাচ্ছি। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তিনি রামজয় তর্কভূষণের বড় ছেলে, এবং তার ছেলে হচ্ছেন বিদ্যাসাগর। Even after my grandfather had left his native village, his wife Durga Devi continued living with the family at Bonomali. But unfortunately, her brothers-in-law, the brothers of her husband, in a short time began to look down upon and ill-treat her and her children. কিন্তু দুঃখের বিষয় এখানে এই দুর্গা দেবী, যিনি বিদ্যাসাগরের গ্র্যান্ডমাদার ছিলেন আর কি, তিনি বনমালীপুর ছেড়ে চলে আসেন রামজয় তর্কভূষণের সময়। কিন্তু তিনি সেখানে থাকছিলেন, কিন্তু দুঃখের বিষয় তার ব্রাদার্স ইন ল দেওররা আর কি, they did not treat her well and her children, and their ill treatment soon rose to such a height that she was constrained to leave the village.
and take shelter in her father's house at বীরসিংহ। সুতরাং বাধ্য হয়ে তাকে চলে আসতে হলো বীরসিংহতে, তার বাবার কাছে। For a few days she lived here in peace and comfort, but presently her misfortune began anew, and she soon saw that she could not live peacefully in her father's house as she had anticipated. কিন্তু এখানেও একটা সমস্যা দেখা দিল। তিনি দেখলেন যে তার বাবার কাছেও তিনি মানে শান্তিতে থাকতে পারছেন না। উমাপতি তর্ক সিদ্ধান্ত, the father of Durga Devi, was now too old to look to the management of the family affairs, which had consequently been left in the hands of his son Ramsundar Vidyabhushan. সুতরাং উমাপতি তর্ক সিদ্ধান্ত, he was very old and he could not look after the family affairs. সুতরাং কি হলো, তার ছেলে রামসুন্দর বিদ্যাভূষণ তার দায়িত্ব পড়লো দেখাশোনা করা। This Vidyabhushan and his wife were not well disposed towards Durga Devi and her children, and were always a source of oppression and terror to them. সুতরাং এখানেও তারা অ্যাকচুয়ালি দুর্গা দেবী এবং তার সন্তানদের বিরূপ চোখে দেখছিল, এবং সেটা খুব মানে তার পক্ষে ওখানে থাকাটা কষ্টকর হয়ে উঠল। Both the husband and wife treated them with such disdain and inhumanity that Durga Devi had no other alternative than to leave at once this dreadful shelter, namely her father's house. সুতরাং তার পিতৃগৃহ থেকেও তিনি মানে তাকে চলে আসতে হলো, এমনই অবস্থা। Her father was deeply and sincerely pained at the conduct of his son and daughter-in-law, but he was now quite helpless himself. কিন্তু এই উমাপতি তর্ক সিদ্ধান্ত, তিনি যদিও খুবই কষ্ট পেয়েছিলেন, he was extremely sad at this, the treatment of his daughter and his grandchildren, কিন্তু তার কিছু করার ছিল না। He therefore had a hut built for his daughter in the neighborhood, not very far off from his own house, and here Durga Devi began to live with her children and passed her days in a most wretched state of poverty. তখন উমাপতি তর্ক সিদ্ধান্ত কি করলেন, তিনি তার মেয়ের জন্য এবং তার নাতি নাতনিদের জন্য তিনি তার বাড়ির কাছাকাছি একটা ছোট হাট, কুটির গোছের নির্মাণ করে দিলেন, এবং সেখানে দুর্গা দেবীকে থাকতে মানে হচ্ছিল আর কি, এবং সেটা খুবই কষ্টের সঙ্গে, মানে তার মানে অত্যন্ত কষ্টে তার দিন যাপন হচ্ছিল। At that time, many poor, helpless women of Bengal earned their livelihood by spinning cotton into thread by means of a spinning wheel, known by the name of চরকা, and by selling them to the weavers. সুতরাং এই চরকাতে করে কেটে আর কি কাপড় জামা তৈরি করা, সেই জিনিসটা অনেকেই করতেন। Durga Devi was now compelled to take to this industry. So Durga Devi had to take this up, spinning আর কি, but the income from this source was too small to maintain herself and her 6 children. সুতরাং এখানে অবশ্যই এটা দেখা যাচ্ছে যে তার 6টি সন্তান ছিল, এবং তিনি শুধুমাত্র এই চরকা কেটে কাপড় জামা করে উইভিং করে যেটুকু সামান্য টাকা তিনি পেতেন, এটা এই এতজনের পক্ষে মানে সারভাইভ করা মুশকিল। Her father helped her now and then, but even this, added to her own income, was barely sufficient to feed and clothe them. সুতরাং তার বাবার হেল্প মানে কিছুটা ছিল, but that was not sufficient. As a matter of fact, Durga Devi was most miserably circumstanced, and she always shed tears at the sight of her barely fed children. সুতরাং তার মানে দুঃখে কষ্টে দিন কাটছিল, এবং তার চোখের জল ফেলেই আর কি তার ছেলে মেয়েদের সামনেই তাকে মানে তিনি কাঁদতেন। barely fed মানে বুঝতে পারছো, they often went hungry, তাদের খাওয়া জুটতো না ঠিক মতো। Her eldest son Thakurdas was at this time 14 or 15 years old. At this young age, he, with his mother's permission, left her hut and proceeded to Calcutta in quest of a living. এখন বুঝতে পারছো, দেখো ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় যিনি বিদ্যাসাগরের বাবা, তিনি মাত্র তখন কত বয়স ছিল তার, 14 কি 15 বছর বয়স। এই অল্প বয়সে তিনি বুঝলেন যে তাকে কিছু করতে হবে,
হি উইল হ্যাভ টু লুক ফর আ সোর্স অফ ইনকাম, এবং সেটা এই বীরসিংহ গ্রামে থাকলে হবে না, তাকে কলকাতায় যেতে হবে। এবং তিনি তখন তার মার অনুমতি নিয়ে কলকাতায় গেলেন। সুতরাং কিভাবে এটা মানে ঘটনাটা ঘটলো, এটা আমরা একটু খেয়াল রাখবো যে কেন তাকে যেতে হয়েছিল। এইবারে দেখো, এখানে আরেকজনের নাম বলছে সভারাম বাচস্পতি, a near kinsman of ours had settled in Calcutta. সুতরাং এই ভদ্রলোক, এনার নাম ছিল সভারাম বাচস্পতি। কিন্সম্যান মানে হচ্ছে রিলেটিভ, আত্মীয়। তিনি কলকাতায় সেটেল করেছিলেন। হিজ সান জগনমোহন ন্যায়ালঙ্কার had been a pupil of the famous professor চতুর্ভুজ ন্যায়রত্ন। সুতরাং এখানে অনেকগুলো নাম পাবে, এগুলো একটুখানি মানে অটোমটো লাগতে পারে, কিন্তু একটু মানে মনে রাখতে হবে, দরকার হলে লিস্ট করে লিখতে হবে। যাই হোক, সুতরাং তখনকার দিনের একজন বিখ্যাত প্রফেসর চতুর্ভুজ ন্যায়রত্ন। তখন আমরা মনে রাখবো যে তখন কিন্তু ইংরেজি পড়াশোনাটা চল হয়নি সেই সময়। এবং অত সময় বিদ্যাসাগর জন্মেছেন 1820 সালে, এটা তারও আগের কথা। মানে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তখন ছোট, তো মানে বুঝতেই পারছো এটা খুবই আগের ব্যাপার। এবং আস্তে আস্তে তখন ওই সংস্কৃত পড়ানোটাই মানে পড়াশোনার মধ্যে ছিল আর কি। সুতরাং এই সংস্কৃততে যারা পণ্ডিত ছিলেন তাদের এইরকম না সব টাইটেল ছিল: বাচস্পতি, ন্যায়ালঙ্কার, ন্যায়রত্ন, তর্কালঙ্কার, তর্কভূষণ, এইসব আর কি। যাই হোক, কনসিকুয়েন্টলি অ্যান্ড হ্যাড বিন ওয়ান অফ হিজ গ্রেটেস্ট ফেভারিটস। সুতরাং এই জগনমোহন ন্যায়ালঙ্কার খুবই প্রিয় পাত্র ছিলেন আর কি চতুর্ভুজ ন্যায়ালঙ্কার। কনসিকুয়েন্টলি, through highly favorable recommendations of the professor, he soon rose to eminence and became, in his turn, a distinguished professor of the Nyaya School of Philosophy. Thakurdas presented himself before this near kinsman and with tearful eyes explained the reason of his sudden appearance in Calcutta and besought his shelter. সুতরাং ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কি করলেন, তিনি এই জগনমোহন ন্যায়ালঙ্কারের কাছে গেলেন। তিনি বললেন যে কেন তাকে আসতে হয়েছে এবং কিভাবে আর কি তাকে মানে কি সার্কামস্টান্সের ফলে তাকে আসতে হয়েছে। যাই হোক, তিনি সেখানে তার শেল্টার চাইলেন, মানে তিনি একটু থাকতে চাইলেন আর কি, বাসস্থান, এবং তার সঙ্গে তার মানে টাকা পয়সারও দরকার। সুতরাং এই দুটো জিনিসই তিনি চাইলেন। জগনমোহন ন্যায়ালঙ্কার was now well off and he used generously to feed and help the needy. এবারে ইনি তখন যথেষ্ট অবস্থাপন্ন, এবং তিনি যেসব দরিদ্র মানুষ যারা ছিল তাদের তিনি মানে দেখাশোনা করতেন। এইবারে দেখা যাচ্ছে যে it was not therefore strange that he easily and gladly yielded to the requests of a young boy of his ancestral blood and consented to give him food and shelter. সুতরাং এবারে উনি কি করলেন, উনি এই ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় যখন ওনার কাছে গেলেন, তাকে তিনি নিঃসংকোচে মানে কোনো রকম মানে নিঃশর্তে আর কি সাহায্য করলেন। Before leaving his mother, brother and sisters, ঠাকুরদাস had read the একটা সংস্কৃত গ্রামার এখানে লেখা রয়েছে, সংক্ষিপ্তসার ব্যাকরণ। সংক্ষিপ্তসার মানে বুঝতে পারছো, ছোট করে দেয়া আর কি। A Sanskrit grammar, first at Malipur, his paternal home, and then at বীরসিংহ। সুতরাং এই খানিকটা তার জ্ঞান ছিল আর কি এই বিষয়টায়। তিনি যথেষ্ট পণ্ডিত ছিলেন, মানে পরবর্তীকালে পণ্ডিত মানুষ মানে হন বড় হয়ে, কিন্তু তখনই তিনি এইগুলো পড়েছিলেন।
the birthplace of his mother, Bishop. When he thus found shelter in the house of his near kinsman, who was a famous Sanskrit scholar and professor, it was at first arranged that he should apply himself to the study of that ancient language, Sanskrit, and his own inclinations too were in favor of Sanskrit education. সুতরাং তিনি সংস্কৃত ভাষা এগুলো নিয়ে পড়াশোনা করবেন আরো, ব্যাকরণ ইত্যাদি, সেই একটা এক্সপেক্টেড ছিল আর কি। এবং তিনি নিজেও চেয়েছিলেন, হি অলসো ওয়ান্টেড দ্যাট, ইনক্লিনেশন মানে তার ঝোঁকটা সেদিকেই ছিল। But the difficulty was that it would not easily fulfill the ends for which he had come down to Calcutta. কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি পড়াশোনা করলে তিনি রোজগার করবেন কি করে, উপার্জন করতে হবে, কেননা বাড়িতে তাকে টাকা পাঠাতে হবে, যেহেতু তার বাড়িতে ওই অবস্থা। The recollection of his helpless mother, brother and sisters whom he had left in a most deplorable situation made him forego this design. At last it was definitely settled that he should attend to such education as would soon enable him to earn some money. সুতরাং এখানে কি ঠিক হলো বা ঠিক করলেন তিনি, যে তিনি এমন একটা মানে পড়াশোনা করবেন যেটা তাকে হেল্প করবে টু আর্ন মানি, তার টাকা পয়সা রোজগার করার প্রয়োজন। সুতরাং অনেকদিন ধরে পড়াশোনা করলে চলবে না, তার বাড়িতে টাকা পয়সার প্রয়োজন রয়েছে। At that time, a little knowledge of English easily procured berths in European mercantile firms, and it was therefore thought advisable for Thakur Das to have a little English instruction instead of Sanskrit. সুতরাং সেই সময় যেহেতু ব্রিটিশ আমল, সেখানে ইংলিশ যে মার্কেন্টাইল ফার্মগুলো ছিল, মানে ব্যবসা বাণিজ্যর যে ফার্মগুলো, কোম্পানিগুলো, সেখানে একটু ইংলিশ যদি কেউ ইন্ডিয়ানরা জানতো, তাকে চাকরিতে বহাল করে নেওয়া হতো। সুতরাং ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও এটা বলা হচ্ছিল বা এটা মনে করা হলো যে তিনি যদি একটু ইংলিশ মানে জানলে মানে তার পক্ষে বলা যেতে পারে একটা সুযোগ থাকবে পরবর্তীকালে এই ইংলিশ মার্কেন্টাইল ফার্মে ঢোকার, সংস্কৃত পড়ার থেকে instead of Sanskrit. But English education was not easily obtainable then, because there were only a limited number of English schools, and these were restored to only by the rich, as they were very costly, and the poor could not afford to pay for such education. সুতরাং there were a few English schools, কিন্তু দুঃখের বিষয় সেগুলো সংখ্যা এত কম ছিল যে সেখানে পড়ার কোনো সুযোগ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের মতো গরিব ছেলের পক্ষে সম্ভব না। সেগুলো সবই বড় মানে আর কি বড় লোকদের জন্য। Under the circumstances, it was quite impossible for poor helpless Thakur Das to obtain his English education in a school. এমতো অবস্থায় দেখা গেল যে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ইংরেজি শেখা মানে একটাই মানে দুরাশা। It was finally settled that he should read English with a friend of Jagan Mohan Nayalonkar's. সুতরাং এটা ঠিক করা হলো যে জগনমোহন ন্যায়ালঙ্কারের এক বন্ধু, তিনি তাকে ইংরেজি শেখাবেন, who had a tolerable knowledge of English and who, at the request of his friend, the famous Sanskrit professor, consented to give Thakur Das private and free lessons in English. সুতরাং তার একটা প্রাইভেটে পড়ার একটা সুযোগ এলো। This gentleman was employed in a mercantile office, and so he had no time during daytime to impart his gratuitous instruction to Thakur Das. এবারে সমস্যাটা হচ্ছে তিনি ওই মার্কেন্টাইল অফিসে চাকরি করতেন, সুতরাং সকালবেলা তার কোনো সময় নেই। He did not have any time during daytime. So, of course, in the night, রাত্রিবেলা ঠাকুর দাস মানে তার কাছে পড়তে পারবেন। He told the boy to come to him after nightfall, and the poor pupil daily attended the night school and
received lessons free of cost. সুতরাং উনি ইংরেজিটি শিখলেন এটার মানে রাত্রির বেলার ক্লাসে আর কি। যাই হোক, এর জন্য কোনো টাকা পয়সা দিতে হয়নি, ফ্রি অফ কস্ট। It has been said before that Jaganmohan Nayalankar used to give food and lodging to many poor outsiders who had very little or no relation with him. সুতরাং জগনমোহন ন্যায়ালঙ্কার এমন একজন মানুষ ছিলেন that he used to provide people with food and poor people আর কি, with food and shelter. আচ্ছা, একটুখানি করে দাও, মিউট করো। যাই হোক, সো অনেক বাইরের লোক যারা একটু মিউট করো যে এসেছো নতুন। In the evening, আচ্ছা, poor outsiders who had very little or no relation with him. সুতরাং এই যে আউটসাইডার যারা, বহিরাগত যারা আসতো তার কাছে, তারা কেউ কেউ তার আত্মীয় ছিল, কিন্তু কেউ কেউ তার কোনো আত্মীয়র কোনো ব্যাপার ছিল না, কিন্তু তাদেরও তিনি সাহায্য করতেন। In the evening, the feeding of these poor people was finished immediately after sunset, and this was the time when Thakur Das had to leave Nayalankar's house and go to his teacher for the sake of a little English education. সুতরাং ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তিনি ইংরেজি শিখতে যেতেন সন্ধেবেলা, এবং এই সময়ই খাওয়া দাওয়াটা হতো। And when he returned from his teacher's house, it was too late, and he had to pass the night without food. সুতরাং কি হতো, উনি ওনার টিচারের বাড়িতে পড়াশোনা করে যখন রাত্রির বেলা বাড়ি ফিরতেন, এসে দেখতেন যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবং সেটা অনেক দেরি হয়ে গেছে, যার ফলে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে মানে না খেয়ে রাত্রি যাপন করতে হতো। This happened to him every night, and he thus grew thinner and weaker day by day. প্রত্যেক রাত্রে এরকম হওয়ার ফলে কোনো কিছু তিনি খেতে পাচ্ছেন না, রাতের খাওয়াটা তার জুটছে না, তার ফলে তিনি ক্রমশ যা হয় রোগা হয়ে যেতে লাগলেন এবং তার একটা দুর্বলতা দেখা দিল। One day his teacher asked him the cause, and he, with tearful eyes, explained to him the real cause of this sad change. সুতরাং একদিন টিচার জিজ্ঞেস করলেন যে তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন। সুতরাং তখন তিনি বললেন যে এই কারণ। While this conversation was going on, a kind-hearted gentleman of the Shudra caste was sitting there. He was deeply moved at the sad tale, and he told Thakur Das that he should no longer lodge in the house of Jaganmohan Nayalankar, and that if he could cook his food, he, the gentleman, was ready to give him, Thakur Das, food and shelter. সুতরাং এই ভদ্রলোক তিনি অবশ্য ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু তিনি বললেন যদি ঠাকুরদাস নিজের রান্নাটা নিজে করতে পারে তাহলে তিনি তাকে থাকার জায়গা দেবেন এবং খাবার দেবেন। As was expected, ঠাকুরদাস was highly delighted at the proposal and readily accepted the kind offer. সুতরাং ঠাকুরদাসের কাছে এটা একটা ভীষণই ভালো অফার এবং তিনি সেটা গ্রহণ করলেন। The next day he left his former refuge and took shelter in the house of his new benevolent patron. সুতরাং উনি চলে এলেন ওনার আগের যে বাড়িটাতে উনি ছিলেন, জগনমোহন ন্যায়ালঙ্কারের বাড়িতে, সেখান থেকে এই ভদ্রলোকের, বেনেভোলেন্ট ভদ্রলোক যিনি আর কি তাদের সাহায্য করেছিলেন, তার কাছে চলে এলেন। সুতরাং আমরা এখানে দেখবো যে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় আসার পর তার কত কষ্টে জীবনটা কাটছিল, সময় কাটছিল, এখানে এগুলো বলতে হবে। But the earnings of this kind-hearted, benevolent gentleman were not equal to his generosity. He was an ordinary broker and earned a very scanty living.
কিন্তু দুঃখের বিষয় দেখা গেল এই ভদ্রলোক তিনি একজন দালাল ছিলেন, ব্রোকার আর কি, এবং তিনি খুবই অল্প টাকা রোজগার করতেন। হি লিভড ফ্রম হ্যান্ড টু মাউথ, yet his kind heart uh, always melted at the tale of other people's distress. Thakur Das considered himself very fortunate that he now had two bellyful meals every day. সুতরাং ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এটাকে মানে খুবই একটা তার সৌভাগ্য মনে করতেন, মনে করেছিলেন যে তিনি দুবেলা দুমুঠো খেতে পারছেন, পেটটা ভরছে। আগে যেরকম না খেয়ে তাকে কাটাতে হয়েছিল সেটা আর হচ্ছে না। বাট দিস হ্যাপি স্টেট অফ থিংস ডিড নট লাস্ট লং। এই ভালো সময়টা, সুন্দর মানে আনন্দদায়ক সময়টা বেশি দিন লাস্ট করলো না, মানে স্থায়ী হলো না। এবং দেখা গেল, as ill luck would have it, in a short time the paltry income of this benevolent benefactor was still reduced, and what he daily earned was not always sufficient to maintain two persons with comfort. সুতরাং তার যে রোজগার সেটা দুজনকে মানে রাখবার পক্ষে যথেষ্ট নয়। He used to leave his house early in the morning and toiled hard to earn a few pice. এবং ভোরবেলা তাকে বেরোতে হতো, এবং প্রচন্ড মানে এখানে টয়েলড হার্ড মানে খুব পরিশ্রম করতে হতো তাকে। ফিউ পাইস মানে খুবই মানে অল্প অল্প পয়সা। Not only for his own sake but also for the sake of the poor Brahman boy whom he uh, whom he had kindly taken under his protection. এখানে এটা বি নয়, হি হবে, যাই হোক। But unfortunately many a day he could not return to his house in time, and consequently on those days ঠাকুরদাস had to remain without midday meal. এবারে এখানেও কিছু সমস্যা দেখা দিল যে এই ভদ্রলোক তিনি অনেক সময় টাইমে বাড়িতে পৌঁছতে পারতেন না কাজের জন্য, এবং ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে তিনি মানে কোনো রকম কিছু দিয়ে যাননি, তিনি যে রান্না করে খাবেন দ্যাট ওয়াজ নট পসিবল। এবং দেখা যাচ্ছে এইরকম ভাবে মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতাতে তার জীবন অতিবাহিত করছিলেন, এবং মিড ডে মিলটা তার অনেক সময় জুটছিল না। ঠাকুরদাস had only a small brass thala, shallow dish, and দেখা গেল যে and a lota, water pot of the same metal. সুতরাং তার সম্বল বলতে, প্রপার্টি বলতে একটা থালা, পেতলের থালা আর কি, ব্রাস, এবং একটা লোটা যেটাকে ওয়াটার পট বলে আর কি। হি ওন্ট নো আদার প্রপার্টি, হি ইউজ টু ইট হিজ রাইস ফ্রম দ্য থালা অ্যান্ড ড্রিঙ্ক হিজ ওয়াটার ফ্রম দ্য লোটা। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে আগেকার দিনে লোকেরা মানে কিভাবে জীবনযাপন করত। In some parts of India, even in Calcutta, a few sal leaves stitched together are used by the poor to eat their rice from. এবং এখানে কলকাতার কিছু জায়গাতেও now Thakurdas thought him within himself thus: the purposes of a thala may be well served by shal leaves. এবং তখন উনি নিজের ভাবলেন আর কি
Now Thakurdas thought within himself thus, the purposes of a thala may be well served by sal leaves. I shall be able to manage the eating of my rice even without a thala. So if I part with it, I shall not miss it. Let me sell this thala and retain the lota. উনি ভাবলেন যে থালার কি প্রয়োজন, there is no need for a thala since he could pick up the leaves of the shal tree and he would be able to stitch together a kind of a thala. এই শাল ট্রির, শাল গাছের পাতার থালা অনেক সময় অনুষ্ঠান বাড়িতে আমরা দেখেছি। আগে এটা ছিল, এখন অবশ্য থার্মোকলের হয়ে গেছে। So let me sell this thala and retain the lota. The sale proceeds will be by pocket money. I shall use this money in cases of utmost emergency. সুতরাং এই টাকাটা, থালাটা বিক্রি করে উনি পাবেন, সেটা একদম এমার্জেন্সি না হলে উনি ইউজ করবেন না। The day I shall be deprived of my midday meal, I shall lay out a piece in buying something to eat and thus save myself from starvation. তিনি কিছু কিনবেন খাবার জন্য, and he will মানে ক্ষুধার্ত অবস্থায় কাটানোটা এটা যাবে না, তাকে এইভাবে ব্যবস্থা করতে হবে। সুতরাং এইটা একটা তার মাথায় এলো। Having thus bethought himself, he went one day to a brazier's shop এবং and offered the thala for sale. But the brazier declined to buy the thala, saying that purchase of old plates and utensils sometimes threw him into great difficulties, as most of the articles thus purchased were stolen property. এবারে ব্রেজিয়ার তিনি কিন্তু এই থালাটা নিতে চাইলেন না, মানে কিনতে চাইলেন না। তিনি বললেন যে এইসব থালা বাসন এগুলো চোরাই মাল হয়, অনেকেই এই চুরি করে কোথা থেকে সেটা বিক্রি করে দেয় তার কাছে, এবং তার ফলে একটা পুলিশ কেস হয় আর কি। ঠাকুরদাস entreated the brazier earnestly, but he turned a deaf ear. He then went to other braziers, one after another, but none of them yielded to his requests. Greatly dejected at the disappointment, he returned to his lodging, quite as helpless as ever. সুতরাং দেখো ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কিরকম তার কষ্ট বা সাফারিং হয়েছিল। তিনি একটা থালা বিক্রি করতে চাইছিলেন, সেটা বিক্রি করে তিনি কিছু টাকা পয়সা পেতেন আর কি, এটা হলো না। One noon, when the sun was in its zenith, এবং একদিন একটা সময় মানে গরমকালে আর কি, ঠাকুরদাস under intense pressure of hunger began to pace up and down the street in the hope that his mind would thereby be diverted from the thought of want of food and he would thus forget the pangs of hunger. সুতরাং তিনি কি করলেন, একদিন তিনি বাড়ির বাইরে এসে রাস্তাতে হাঁটতে লাগলেন এবং দেখা গেল যে সমস্যাটা উনি চেষ্টা করলেন যে কিভাবে এই খিদে পেয়েছে সেটাকে হেঁটে মনটাকে একটুখানি ডাইভার্ট যদি করা যায়, এবং এভাবে আর কি উনি খিদে তেষ্টাকে দূর করে দেবেন।
Unconsciously, by slow movements, he walked from Boro Bazar to Thonthania, a distance of nearly 2 miles. সুতরাং এগুলো কলকাতার বিভিন্ন জায়গা, অ্যাকচুয়ালি বড় বাজার এবং থনথনিয়া। তিনি মানে হাঁটতে হাঁটতে একদিন এভাবে চলে গেলেন। দুটোর মধ্যিখানের কত দূরত্ব ছিল? 2 মাইল। But contrary to the results he had anticipated, uh, the physical labor caused by his pedestrianism kindled his appetite more fiercely, and he was so much overcome with hunger and thirst that he was quite unable to move further. উনি ভেবেছিলেন যে খিদের তেষ্টা এটা চলে যাবে, হাঁটলে মনটা অন্যরকম হয়ে যাবে, কিন্তু হলো তার অপোজিটটা। ওনার আরো খিদে পেয়ে গেল, এবং তিনি এতই খিদে এবং তেষ্টা পেয়েছিল, মানে সেটা ওনাকে প্রায় এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলো যে তিনি প্রায় হাঁটতে পারছেন না এমন। Presently he found himself standing before a shop where a middle-aged widow was selling such poor victuals as muri, fried husked rice, and murki, fried paddy soaked in molasses. সুতরাং এই মুড়ি মুরকির একটা দোকান, সেখানে একজন বিধবা মহিলা, মাঝবয়সী, তিনি এগুলো তৈরি করছিলেন। On seeing him thus standing, the woman asked him kindly, এবং why are you standing here, my boy? Thakurdas answered that he was thirsty and begged for a little water to drink. The kind of a woman very affectionately told him to sit down, and thinking that it would not be proper to give the Brahman boy only a little water to drink with nothing to eat, gave him some murki and muri. তাহলে এখানে দেখা গেল এই ভদ্র মহিলার জন্য ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অনেকটা স্বস্তি পেলেন। তাকে কিছু মুরকি এবং জল তিনি দিলেন। She gazed at him as he greedily devoured the murki and asked him whether he had eaten any food that day. Thakurdas replied, "No, mother, I have had nothing to eat today till now." সুতরাং এটা তিনি বলতে বাধ্য হলেন যখন জিজ্ঞেস করলেন। Thereupon the kind-hearted woman asked him to desist from drinking water and to wait a little. She at once hastened to a milkman's shop and came back with some curd, which she graciously placed before Thakurdas, and presenting him with some more murki, pressed him to make a bellyful meal of the curd and murki. সুতরাং তিনি ওকে, ঠাকুরদাসকে বসতে বললেন যে একটু বসো, তুমি জল খেও না, বলে তিনি একটা দোকান থেকে, দুধের দোকান থেকে আর কি, কিছু দই কিনে আনলেন, কার্ড, এবং তিনি সেটা মুরগির সঙ্গে আরো কিছু মুরগি দিয়ে মেখে দিলেন, বললেন তুমি এটা খাও। After the meal had been over, the benevolent woman, by kind affectionate words, drew out from Thakurdas all particulars of his circumstances, and at last told him to come to her whenever he would be in want of food. সুতরাং এই একটা ঘটনা যেটা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের জীবনে ঘটলো, যার ফলে তিনি মানে প্রায় খিদে তেষ্টায় অর্ধমৃত হয়ে পড়েছিলেন, তার থেকে তিনি রক্ষা পেলেন। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে যে কলকাতা শহরে আসার পর বীরসিংহ থেকে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে কি কি কষ্ট মানে সহ্য করতে হয় সেগুলো বলতে হবে, এবং কিভাবে সেটা থেকে তিনি মুক্তি পান। Henceforth, whenever he felt the pangs of hunger and could not procure food in the daytime,
he used to go to the kind-hearted woman, and she was always very glad to feed him heartily in the manner related before. সুতরাং সবসময় তার কাছে তিনি খাবার পেতেন। Some time after this, Thakurdas, with the help of his protector, secured a berth worth 2 rupees a month. ওদের একটা চাকরি উনি পেলেন, মানে মাসে 2 টাকা করে মাইনে। He was highly delighted at this appointment, but did not leave the protection of his benefactor, who had given him shelter in times of dire need. সুতরাং এটাতে খুবই আনন্দিত হলেন, কিন্তু তার মানে বেনিফ্যাক্টরকে তিনি ছেড়ে চলে গেলেন না, তিনি উপকার করেছেন তার। He lived in the same house with his patron as before, and without minding in the least his own privations, began to regularly send the 2 rupees every month to his mother to mitigate her sufferings. He was very intelligent and industrious, and performed his duties most willingly and cheerfully. For this reason, his employers, wheresoever he was employed, were all highly satisfied with him. এবারে এই যে 2 টাকা করে উনি মাসে বেতন পাচ্ছিলেন, তিনি কিন্তু সেটা নিজের জন্য খরচ করেননি। তিনি তার মাকে এই 2 টাকা পাঠাতে শুরু করলেন প্রতি মাসে মাইনে পাওয়ার পর। টু মিটিগেট হার সাফারিংস মানে তার দুঃখ কষ্ট দূর করার জন্য বা কম করার জন্য। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মেধাবী এবং একজন ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান ছেলে ছিলেন, মানে তার পড়াশোনায় মন ছিল এবং তিনি খুবই খাটিয়ে, যেটাকে বলে কর্মক্ষম, ইন্ডাস্ট্রিয়াস। এবং তিনি যেখানেই তিনি চাকরিতে যেতেন সেখানেই তিনি খুবই তার যে কাজগুলো তাকে দেয়া হতো সেগুলো খুব উইলিংলি এবং চেয়ারফুলি করতেন, আনন্দের সঙ্গে, এবং কখনোই না বলতেন না। এবং সেই জন্য তার এমপ্লয়াররা, যেখানে তিনি চাকরি করতেন, তাকে খুবই মানে তারা তার সার্ভিস তারা খুবই পছন্দ করত, তাকে আর কি পছন্দ করত। ওকে, সো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, পেজ নাম্বার 6। এবং আচ্ছা, আমার ক্লাসটা শেষ হয়ে গেছে, 11টা থেকে ছিল। তোমরা বেশ কয়েকজন অনেক পরে জয়েন করলে, আমি তারা মিস করেছো ক্লাসটা। আমি পরে আবার নেব ক্লাসটা, মানে এইটাই নয়, মানে এই পর্যন্ত পড়িয়েছি আমি, দেখে নাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পেজ নাম্বার হচ্ছে 6, এই লাস্ট লাইনটা। ফর দিস রিজন হিজ এমপ্লয়ার্স wheresoever he was employed were all highly satisfied with him. সুতরাং আজকে আই অ্যাম ক্লোজিং দিস, এবং আমি এখানে